নুরুল হক নূর আছেন আমাদের সঙ্গে, গণ অধিকার পরিষদের সভাপতি। কিয়ামত পর্যন্ত ঐক্যমত হবেন, এরকম হতাশার কারণ কি নূর? হতাশা এটা আসলে ভিতরের এই আলাপ আলোচনা, আপনারা যারা বাংলাদেশ টেলিভিশন তো লাইভ টেলিকাস্ট করে, আলোচনা কারা করতেছে কি বলতেছে এগুলো যদি দেখেন এবং ঐক্যমত কমিশনের রোল দেখেন, তাহলে আপনি আমার সাথে একমত হবেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে খাওয়া দাওয়া মাঝে মাঝে ব্রেক হবে, টেলিভিশন ব্রিফিং হবে, কিন্তু ঐক্যমত যেই বিষয়ে আমরা পৌঁছাতে চাচ্ছি যে মৌলিক কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্র সংস্কার বিষয়ে, সে বিষয়ে ঐক্যমত হবে না। কারণ এইখানে আমাদের দেশের বামপন্থী, ডানপন্থী, মধ্যমপন্থী কিছু দল, আবার নতুন দল অনেকেই চায় তার পজিশনটাকে হাইলাইটস করতে, ওই জায়গায় বার্গেনিং করে ওই জায়গায় স্ট্রিক্ট থাকতে। আবার ধরেন আমরা যারা আছি, আমরা আমাদের পজিশন থেকে অনেক সরে আসছি। যেমন ধরেন এই আপনার প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এখন আমরা অনেকেই দল একমত হচ্ছে যে 2 মেয়াদের বেশি না। সেখানে কি বলছে আবার বছর স্পেসিফিক করে 10, কি বলছে 15, কি বলছে না আমি কোনো বাড়ি চাই না। তাহলে এখন ঐক্যমত কমিশন যেটা চেষ্টা করতেছে যে সবাইকে আপনার এক জায়গায় মানে 100%, এটা তো দুনিয়ার কোথাও 100% পিউরিটি বলে কিছু নাই। তো আমরা ওনাদেরকে এটা বলছিলাম, আপনার একটা মানদণ্ড নির্ধারণ করেন, কতগুলো দল কোন ক্রাইটেরিয়ায় তারা একমত হলে আপনি সেটাকে একটা মোটামুটি ঐক্য বলতে পারবেন। কিংবা আমরা সামগ্রিক পরিস্থিতি আলাপ আলোচনার প্রেক্ষাপটে, আপনারা তো আম্পায়ার বা রেফারির ভূমিকা আছেন, আপনারা সবাইকে একটা অ্যাড্রেস করে যে আমাদের এইটুকু পর্যন্ত যেতে হবে, একটা ভূমিকা নেন। যে ফ্লোর ছেড়ে দিচ্ছে একই আলোচনা, অবশ্যই আলোচনা হতেই পারে, আমি মনে করি একবার জায়গায় 3বার আমরা করব, কিন্তু আমরা দেখতেছি আলোচনাটা একেবারে স্ট্রিক হয়েছে, আপনি এইটাই চাচ্ছেন, আমি এইটা চাচ্ছি, তাহলে তো অ্যাটলিস্ট একটা মধ্যম জায়গা আসতে হবে, একটা জায়গা লাগে। সেই জায়গায় আমি বলছি যে এইভাবে যদি আলোচনা চলতে থাকে তাহলে এটা ঐক্য হওয়ার সম্ভাবনা নাই। আর যেটা বুঝলাম এখন প্রধান উপদেষ্টা ভুলক্রমে বলছে নাকি এটা তিনি আসলে সঠিকভাবে বলছেন আমার বুঝে আসতেছে না। তিনি এইভাবে বলছিলেন তার একটা ভাষণে যে যতখানি সবাই ঐক্যমত হয় আমরা ওইটুকু করবো, আর বাকি যেটুকু ঐক্যমত হবে না আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো, আমরা লিখে দেবো। এখন ওই রেফারেন্স ধরে ভিতরে আলোচনা করতেছে যে কেন প্রধান উপদেষ্টা তো বলছিল যে যতখানি ঐক্যমত হয়, এটাতে আমার ঐক্য নেই, সুতরাং আপনি এটা ঐক্যমত হয়েছে বলতে পারবেন না, তাহলে তো কিয়ামত পর্যন্ত তো ঐক্য হবে না। হুমায়ুন ভাই, এই যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না, অথবা একটানা 2 মেয়াদের বেশি করতে পারবেন না, এইটা নিয়ে বিএনপির আপত্তি আছে, এটা বোঝাই যায় এবং বিএনপি সেটাও বলছে। ঝামেলা হচ্ছে যে এটা নিয়ে বিএনপির আপত্তিটা আসলে কতখানি লজিক্যাল। বিএনপিতে কি আসলে লোক কম প্রধানমন্ত্রী হওয়ার মতো, যে কারণে একজনকে টানা 3 মেয়াদের থাকার বিধানটা রাখতে হবে? এটা 2 মেয়াদ করলে বিএনপি কি কোনো ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ করে? আপনার কথাটা কিন্তু সঠিক না। এখানে সাকিব ভাইও জানে, নূর ভাইও জানে যে এখানে কিন্তু বিএনপি অলরেডি একটা ডিসিশন চলে আসে। এই 2 মেয়াদের বিষয়টা কিন্তু ইনিশিয়ালি বিএনপি তুলেছিল। এখন আপনাকে সমস্যাটা আমি বলি, সমস্যাটা হচ্ছে গিয়ে যে যারা বর্তমানে এই ঐক্যমত সেশনগুলি অ্যাটেন্ড করছে, বেশিরভাগ মানুষ কিন্তু নতুন এসেছে। সিনিয়র যারা রাজনীতিবিদ আছে তারা কিন্তু বেশি কথাটা তো বেশি বলে না। আপনিও হয়তো খেয়াল করেছেন। সালাউদ্দিন সাহেব যে আমাদের প্রতিনিধি হিসাবে আছেন, উনি কিন্তু একজন সিনিয়র পার্লামেন্টেরিয়ান, উনি কিন্তু আইন লিখতে অভ্যস্ত। ইংরেজিতে একটা কথা আছে, দ্য ডেভিল ইজ ইন দ্য ডিটেলস। উনি কিন্তু ডিটেলে যেতে চাচ্ছে। আপনি যদি বলেন যে 2 মেয়াদ টার্মস অফ রেফারেন্স কি, এটা কিভাবে করে কত লম্বা করা যাচ্ছে, অনেকজনে বলছে 10 বছর, উনি ডিটেলসে যেতে চাচ্ছে। আর ডিটেলে যাওয়ার আগে উনি ওনার দলের থেকে পারমিশন নিতে চায় যে আমরা কি এখানে একমত নাকি না। তো এই জিনিসটা মনে হয় যে কিছু সময় দেন, আমার মনে হয় যে 2-1টা সেশনের মধ্যে এই জিনিসটাও ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা কিন্তু অনেক দূর কাছাকাছি চলে এসেছি, যেই জিনিসটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা খুব বড় জিনিস। আমরা কোনো সময় দেখতে পারিনি যে এতগুলি দল সব এক টেবিলে বসে এত বড় ডিসিশনের মধ্যে একমত হচ্ছে। আর আমার মনে হয় যে এটা আপনি যদি আমাদেরকে আর 48 আওয়ার্স দেন, আমার মনে হয় যে এটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি মনে করেন যে এটা খুব দ্রুতই একটা ঐক্যমত ক্লারিফিকেশন হয়ে, হ্যাঁ, ক্লারিফিকেশন চলে আসবে। আর আপনি যে কথাটা বললেন যে আমাদের দলের মধ্যে কি ব্যক্তি কম নাকি, দেখেন দলের মধ্যে আপনি যতগুলি আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার আছে, আমি তো মনে করি প্রতিটাই যোগ্য বা প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আর আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে গিয়ে যে আমরা ওই স্পেসটা এখনো পাচ্ছি না, মানুষজনকে, আমাদের সিনিয়র লিডারশিপকে ওই স্পেসটা এখনো দিতে পারছি না। আমরা এত ব্যস্ত হয়ে গেছি, বাংলাদেশ সমাজ এত ব্যস্ত হয়ে গেছে নতুন দলদেরকে নিয়ে নাচানাচি করতে, আমরা যারা এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান আছে তারা পিছিয়ে পড়ে যাচ্ছে। জি সাকিব ভাই, ঐক্যমত শেষ পর্যন্ত কতখানি ঐক্য হতে পারে? মানে ধরেন, দেখুন আমি একটু ভিন্ন ভাবে কথাটা বলি। আমি মনে করি না যে মানে কোনো ঐক্যমত হবে না।
আমরা অনেক একটা অভূতপূর্ব বাস্তবতায় আমরা আছি। সেটা হচ্ছে যে আমরা ধরুন বাংলাদেশে এরকম দেখেছেন রাজনৈতিক দলগুলো নিজেরা বসে একটা আলোচনা করছে এবং যথাসম্ভব ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছে, এবং এটা কিন্তু আগের বারের চাইতে প্রথম দফায় যে যার অবস্থান জানিয়েছে, এখন পারস্পরিক আলাপ আলোচনার সাথে এঙ্গেজ করছে, একে অপরকে কিন্তু সমৃদ্ধ করছে, এবং বলতে পারেন যে সিদ্ধান্তেরও বদল ঘটছে, কাছাকাছি আসছে। এইটা গত 5 দিনে আপনি আর্টিকেল 70 থেকে শুরু করে যে প্রশ্নগুলোতে আমরা এখন পর্যন্ত আছি, সব জায়গায় কিছু ঐক্য হচ্ছে, আবার একটা জায়গায় দ্বিমত থাকছে। এটার আরও ফার্দার আলোচনা দরকার, এবং আলোচনা হলে যেটা হয় কি, মানে পুরো বিষয়টা সম্পর্কে পরিষ্কার হওয়া যায়, পরস্পর অবস্থানগুলো, তখন একটা জায়গাও সৃষ্টি হয়, এবং সেই জায়গাটা তৈরি হচ্ছে। 2 দিন সময়ও নেওয়া হয়েছে আগামীকাল পরশু, যাতে করে দলগুলো নিজেদের সাথে আলোচনা করতে পারে, পারস্পরিক আলোচনা করতে পারে। এবং আমরা অলরেডি আলোচনা শুরু করেছি, যাতে করে কথা বলছি। এখানে মেজর পার্টি, বড় দল বিএনপি আছে, অন্যান্য রাজনৈতিক দল, আমরা তাদের সাথে কথাবার্তা বলছি, এবং সেই সব কথাবার্তা নিজেরা আমরা যেমন আলোচনা করছি, নিজেদের দলেও আলোচনা করছি। আমরা মনে করি যে ধরুন এই যে কয়বার, 2 বার প্রধানমন্ত্রীর বেশি হতে পারবে না, 2 মেয়াদের বেশি হতে পারবে না। বার আর মেয়াদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই পার্থক্য করতে গিয়ে তখন প্রসঙ্গটা আসলো যে আচ্ছা আমরা ঠিক করি বরং এই বার আর মেয়াদ বাদ দিয়ে সর্বোচ্চ কত বছর একজন ব্যক্তি তার জীবনে করতে পারে। সেটাতে একটা প্রস্তাব এসছে যে সর্বোচ্চ 10 বছর এক ব্যক্তি তার জীবনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারে, এবার যতবার হোক। আর তো সেইটা এখন ধরেন আলোচনার বিষয় আছে। এই বিষয়ে ঐকমত্যের জন্য যার যার দলে আবার যাচ্ছেন, পারস্পরিক আলোচনা করছেন। কেউ কেউ মনে করছেন যে এটা আর অন্যান্য বিষয়ের সাথে একটু সম্পর্ক তখন করতে হবে। আপনি একদিকে প্রধানমন্ত্রীকে টার্ম লিমিট করেছেন, তাহলে আবার সব জায়গায় যদি আবার আটকে ফেলেন, তাহলে ফাংশন করবে কীভাবে, এরকম বক্তব্য আছে। কিন্তু এইসব প্রশ্নে আরও কংক্রিট জায়গায় গেলে আমরা যে অনেকগুলো জায়গাতে ঐকমত্য হতে পারবো, সেটা যেমন সত্য, আবার সব বিষয়ে সবাই ঐকমত্য হবে এটা কীভাবে আশা করেন? তার পলিটিক্যাল পার্টি আলাদা। এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে, তাদের মধ্যে আদর্শিক এবং নানান বিষয়ে পার্থক্য আছে। সেই পার্থক্য যেমন থাকবে, পার্থক্য আছে বলেই কিন্তু ঐক্যের কথাটা আসে। পার্থক্য আর ঐক্য পরস্পর নির্ভরশীল। মানে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে ঐক্যের প্রশ্ন নাই, আর যখন ঐক্য আছে মানেই ধরে নিতে হবে আপনার পার্থক্য আছে। নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজন করতে না পারলে জাতির সামনে বড় দুর্যোগ দেখা দেবে, জামাতের সেক্রেটারি জেনারেলের মন্তব্য। আবার আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি বলছেন বিএনপি নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে একটা স্বস্তি ফিরেছে। দুটো বক্তব্য দুরকম। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে মানে অতিরিক্ত স্বস্তির জায়গায় পৌঁছানোর মতো কিছু হয়েছে, আবার জামাত ইসলাম যেমন শঙ্কা করছে সেটা করার মতো কোনো পরিস্থিতি কি আসলে তৈরি হয়েছে? এই কথাগুলো আমরা অনেকদিন ধরে বলছি, জানি না আমাদের কথায় কতটা আসলে মনোযোগ সবাই দেন। আমরা বলছিলাম যে নির্বাচনের তারিখ নিয়ে যে আশঙ্কা, অনিশ্চয়তা ইত্যাদি তৈরি হয়েছে, সেটা রাজনীতিতে অস্থিরতা তৈরি করছে, অর্থনীতিতেও স্বস্তি আনছে না। কাজে এই বিষয়ে একটা যদি ফয়সালায় আমরা পৌঁছাই, তাহলে যেটা আমাদের জন্য খুব জরুরি কাজ, একদিকে বিচার, অন্যদিকে সংস্কার, সেটাতে অনেক বেশি ফোকাস কনসেন্ট্রেট করা যায়। এবং দেখুন আমরা সেই দিকে যাচ্ছি। সংস্কার এখন প্রধান ফোকাসের জায়গা, এবং সেই বিষয়ে আমরা একটা মানে জাতীয় সনদ, জুলাই সনদে আগামী মাসের মধ্যে আমরা পৌঁছে যাব, সেটা আমরা আশা করতে পারি। এগেইন আবার ঐক্য এবং পার্থক্যের কথা বললাম, সব বিষয়ে যে সব ঐক্য হবে সেমনটা না। যেসব বিষয় ঐক্য হবে না সেগুলো আমরা জনগণের কাছে যাব, জনগণ যাকে বিজয়ী করবে তখন সেগুলো ইনক্লুডেড হবে। এখন এইখানে প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছিলেন সেটা যে উপযুক্ত না, সেটা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়ায় বলেছি। এবং এখন এসে এপ্রিলের কথা বলছি, এখন রোজার আগে কিন্তু সকলেই কম বেশি বলেছে যে আপনি ডিসেম্বর থেকে জুনের কথা বলছেন, ডিসেম্বর থেকে রোজার আগ পর্যন্তই কিন্তু উপযুক্ত সময়, যে কোনো সময় হোক। এখন সেই জায়গাটাতে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা যে এটা আরও আলোচনার সুযোগ আছে, এবং তিনি নিশ্চয়ই সবার সাথে বসে একটা ডেট ঘোষণা করবেন। এটা করলে যেটা হবে, আমরা ফোকাসে চলে আসবো বিচার এবং সংস্কারের প্রতি। এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনি বলেছেন, নির্বাচনের পরিবেশটা আছে কিনা। নির্বাচনের পরিবেশের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ জায়গায় আসতে হবে, প্রত্যেক প্রার্থী এবং তাদের প্রচারণার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং সেই জায়গাটা করার জন্য আপনাকে, মানে এটা যেমন, এটা তো গভর্নমেন্ট
ফার্স্ট তাদের দায়িত্ব, অন্যদিকে সমস্ত পলিটিক্যাল পার্টিসিপেন্টদের এখানে কিন্তু একটা ভূমিকার জায়গা আছে, সেইটাই কিন্তু, এবং এটার দ্বারা পলিটিক্স হবে কিন্তু, মানে আমি যদি কোথাও বাধাগ্রস্ত, আমি বলবো না নূর যেমন বাধাগ্রস্ত হয়েছে সে বলছে না, কাজে আমরা বাধাগ্রস্ত হয়েছি বিভিন্ন জায়গায়, সেটা আমরা কিন্তু বলছি, মানে প্রকাশ্যে অথবা বিভিন্ন ফোরামে বিভিন্ন আমরা তুলছি। এই জায়গাটা আরো বাড়তে থাকবে এবং এখানে মনোযোগটা আমাদের সামনে আনতে হবে, কারণ এইটা বাংলাদেশের আগামী নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা আসলে আশা করি যে এত বড় একটা অভ্যুত্থান, এত আত্মত্যাগ, এত রক্ত, তার উপর দাঁড়িয়ে মানুষের রাষ্ট্রের একটা গণতান্ত্রিক পুনর্গঠন, সে বিষয়ে আমাদের ঐকমত্য, তারপরে আমাদের একটা সত্যি মানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, এইটা একটা আমাদের মানে লক্ষ্য, আলটিমেট লক্ষ্য। এই জায়গায় যদি আমরা অ্যাচিভ করতে ফেল করি, সেটা তো বিরাট বিপর্যয় আনবেই, এবং সেটা করতেই হবে। এবং সেই ক্ষেত্রে মানে চ্যালেঞ্জটা প্রতিটা দলের সামনেই, এবং সেইটা যদি কেউ ফেল করে, জনগণ তো দেখছেন না। এবং আজকে আবার ফিরে আসি যে বিশ্ব পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে আমাদের ঐক্যবদ্ধ ন্যূনতম ঐক্য রক্ষা করা অত্যন্ত জরুরি। মানে আমি যদি 1 মিনিট সময় দেন আমি কথাটা বলি। হ্যাঁ, যেমন ধরেন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, এই আশঙ্কায় কিন্তু কখনো ইরান অ্যাটাক হবে কি হবে না, এটা নিয়ে প্রচুর লেখালেখি হতো মানে বহুদিন ধরে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু অ্যাটাক হলো। তার মানে ইসরায়েল এবং আমেরিকা দুজনে মিলে এই যে গাজায় মানুষ মারতে এবং কি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার মধ্যে আমরা যাচ্ছি, প্রতিদিন গাজায় যেভাবে হত্যা করা হচ্ছে মানুষ, তারপরে আপনার ইরান আক্রমণ করে বসলো। কিন্তু এশিয়ার ওই অঞ্চলে রাশিয়ারও কিন্তু বেশ ব্যাপক ইনফ্লুয়েন্স আছে, এবং সেইটা যদি আপনি বিবেচনায় নেন, তাহলে কিন্তু আমরা একটা বড় ধরনের মানে সংঘাতের সম্ভাবনার জায়গায় যাচ্ছি। এখন এইটার ফলে যে প্রভাবটা বাংলাদেশে পড়বে, ধরুন হরমুজ প্রণালী যদি কয়েক মাসও বন্ধ থাকে, এই ফোরকাস্টগুলো কিন্তু প্রত্যেক দেশেরই নিরাপত্তার একটা গুরুত্বপূর্ণ অংশ। যে নিরাপত্তা মানে কি, নিরাপত্তা মানে তো জ্বালানি নিরাপত্তা, সব অন্যান্য সব সামরিক নিরাপত্তা সহ এই জ্বালানি নিরাপত্তা গুরুত্বপূর্ণ নিরাপত্তার অংশ। এই ফোরকাস্টগুলো আমাদের গভর্নমেন্টের কতটা আছে এবং তা কতটা ছিল এবং সেই অনুযায়ী প্রস্তুতি কতটা ছিল, সেইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। এখন আমাদেরকে তো আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে, এবং রক্ষা করার জন্য আমরা পারস্পরিক সমালোচনা করার চাইতে আমরা এই প্রশ্নগুলোকে পয়েন্ট আউট করার জায়গায় যাচ্ছি, যে যত দ্রুত সম্ভব আমরা আমাদেরকে নিজেদের রক্ষা করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে, এবং সেই কারণে ন্যূনতম প্রয়োজনীয় জাতীয় ঐক্য সেটাও অপরিহার্য।